আমরা একটি ক্লাসে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বেসিক টু বোর্ড অ্যান্ড দেন অ্যাডভান্স আমরা জানার চেষ্টা করব। তো আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি, এটা অনেকের ভয়ের কারণ। তো আমরা একটি ক্লাসের মধ্যেই এর বেসিক থেকে স্ট্রং জোন পর্যন্ত আমরা শিখবো আশা করছি। তো আশা করছি আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আজকের এক ক্লাসের মধ্যেই ক্লিয়ার করব। তো রাসায়নিক বিক্রিয়া এটা জানতে হলে আগে আমাদের পদার্থের পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। তো পদার্থের পরিবর্তনটা কি? পরিবর্তন মানে আসলে আমরা যেটাকে চেঞ্জ বুঝি, এক অবস্থা থেকে অন্য অবস্থা অথবা এক পদার্থ থেকে অন্য পদার্থ তৈরি হওয়া। তো আমরা এর উপর নির্ভর করে পদার্থ যে পরিবর্তনের উপর নির্ভর করে পদার্থের পরিবর্তনটাকে আমরা পদার্থের পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করি। পদার্থের পরিবর্তন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, আর একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তো দেখো এখানে পদার্থের পরিবর্তনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তন হচ্ছে কোনো পদার্থের যখন অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, তাকে আমরা ভৌত পরিবর্তন বলবো। তাহলে এখানে কি হবে? অভ্যন্তরীণ কোনো গঠন পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। বাহ্যিক অবস্থা, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ এখানে কোনো অভ্যন্তরীণ যে কাঠামো, যে আণবিক সংকেত, তার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। যেমন আমরা একটা উদাহরণ যদি দিতে চাই, তাহলে যদি তোমাদের ফ্রিজে বরফ থাকে, তাহলে দেখবা এই ফ্রিজ থেকে যখন আমরা বরফটা বের করি, এই বরফটা থাকে কঠিন অবস্থায়, বরফ থাকে হচ্ছে কঠিন অবস্থায়। পরবর্তীতে এটাকে যদি আমরা হচ্ছে তাপ দেই, মানে তাপ পেয়ে বরফটা পানিতে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? পানিতে রূপান্তরিত হবে। এবং যদি এটা আরো তাপ গ্রহণ করে, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা যদি তাপ দিই, তখন এই পানিটা পরবর্তীতে জলীয় বাষ্পে রূপান্তরিত হবে। কি হবে? পানিটা জলীয় বাষ্পে রূপান্তরিত হবে, অর্থাৎ জলীয় বাষ্প হবে। তো এখন তার মানে আমরা যখন তাপ দিচ্ছি, যখন তাপ প্রয়োগ করতেছি, তখন বরফ পানি হচ্ছে, অর্থাৎ যখন বরফ ফ্রিজ থেকে বের করা হলো, তখন সাথে সাথে এই পরিবেশ থেকে তাপ গ্রহণ করে বরফটা পানিতে রূপান্তরিত হচ্ছে। অ্যান্ড যখন আমরা এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দেই, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দেই, তখন পানিটা আবার জলীয় বাষ্প হয়। কিন্তু একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি, তো এই বরফের রাসায়নিক আণবিক সংকেত কি, পানির আণবিক সংকেত কি, জলীয় বাষ্পের আণবিক সংকেত কি? প্রতি ক্ষেত্রেই কিন্তু এদের আণবিক সংকেত H2O এটা থেকে যাচ্ছে, অর্থাৎ এর যে অভ্যন্তরীণ গঠন, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এদের অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বরফ থাকে কঠিন, পানি তরল, এবং জলীয় বাষ্প হচ্ছে গ্যাস। তো আমরা হচ্ছে এখানে শুধু এই জিনিসটাই দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোনো অভ্যন্তরীণ যে হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। তাহলে এইটাই যদি আবার বিপরীত দিকে ঘটাই, যখন আমরা এখান থেকে তাপ হ্রাস করব, যখন তাপ হ্রাস করব, তখন জলীয় বাষ্পটা, অর্থাৎ এখানে যখন আমি তাপমাত্রা কমিয়ে নিব, তখন জলীয় বাষ্পটা পানিতে রূপান্তরিত হবে। দেন হচ্ছে এইটা থেকে যখন আমরা তাপ মাইনাস করব, এখান থেকে যখন তাপ মাইনাস করছি তখন পানি হয়ে গেছে, যখন এখান থেকে তাপ মাইনাস করব তখন সেটা আবার বরফে পরিণত হবে। তাহলে আমরা এখানে কঠিন অবস্থা পাচ্ছি বরফ, তরল অবস্থায় পাচ্ছি পানি, এবং বায়বীয় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পাচ্ছি আমরা, গ্যাসীয় অবস্থায় পাচ্ছি জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভৌত পরিবর্তনে বরফ পানিতে, পানি জলীয় বাষ্পে, এইরকম ধরনের যখন পরিবর্তন হবে এবং এখানে কোনো অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। তাহলে এখন আমাদের জানতে হবে যেটুকু, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে যখন এখানে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করবে, এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করবে, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। যেমন এখানে যদি হাইড্রোজেন এবং আয়োডিনকে আমরা যুক্ত করি, তাহলে দেখব এই হাইড্রোজেন এবং আয়োডিন পরবর্তীতে হাইড্রোজেন ও আয়োডাইডের একটা যৌগ তৈরি করবে। তো এইটা
সমতা করে নিলাম আমরা। তো এখানে দেখলাম যে একটা হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করেছে, তাই এটাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিবর্তন। এক্ষেত্রে কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয়নি এবং তাদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের স্ট্রাকচারে পরিবর্তন হয়। তো তোমাদের বই আরেকটা উদাহরণ দেওয়া আছে, মিথেন। মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে মিথেন এবং অক্সিজেন দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে এটা একদম সম্পূর্ণ নতুন দুইটা পদার্থ। তাহলে এখানে হচ্ছে বিক্রিয়ক যা ছিল উৎপাদে নতুন পদার্থ পেয়েছি, তাহলে এইটাও হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমরা আজকে রাসায়নিক পরিবর্তন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া নিয়েই জানবো। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আমাদের নবম দশম শ্রেণীর সবচেয়ে একটা বোঝার মতো একটা অধ্যায়, যেটা না বুঝলে আমরা পরবর্তী দিকে অগ্রসর হতে পারবো না। এবং রসায়ন, যেহেতু রসায়ন মানে রাসায়নিক বিক্রিয়া, এটা তো আমরা বুঝি, এই জন্য এই অধ্যায়টার গুরুত্ব আমরা সকলে বুঝি। তো এখন এই বিক্রিয়া থেকে এমন কোনোবার হয় না যখন বোর্ড পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় না। সাধারণত প্রত্যেকটি বোর্ডে এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে পরবর্তী বিক্রিয়াগুলো আমাদের দেখতে হবে। তো আমরা আসি, রাসায়নিক পরিবর্তন টপিক আমাদের শেষ, এখন শিখতে হবে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো আমরা বিক্রিয়ার দিকমুখিতার উপর নির্ভর করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। কিসের উপর নির্ভর করে? তাহলে প্রকারভেদের আমরা একটা হচ্ছে কি দিকমুখিতা। দিকমুখিতার উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে দিকমুখিতার উপর নির্ভর করে আমরা রাসায়নিক বিক্রিয়া দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, উভমুখী। একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। তো এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, একমুখী বিক্রিয়া বলতে কি বুঝি? যেখানে শুধুমাত্র বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে, উৎপাদ বিক্রিয়কে ফিরে আসবে না। আমি আবার রিপিট করছি, বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে কিন্তু উৎপাদ বিক্রিয়কে ফিরে আসবে না। অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি, শুধুমাত্র বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ আবার বিক্রিয়কে রূপান্তরিত হয় না, তাহলে তাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। তো এখানে আমরা কি বলতে পারি? আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট এটাকে ভেঙে ফেলি, তো আমরা এখান থেকে পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এটা সলিড, এটা হচ্ছে গ্যাসীয়। তো এইখানে যখন দেখব এই কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেহেতু বিক্রিয়া সম্পন্ন করার পর এটা যদি খোলা পাত্রে আমরা করে থাকি, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট যখন ভেঙে যাবে, ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড যখন তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড যেহেতু খোলা পাত্রে, তাই এই কার্বন ডাই অক্সাইড যখন উবে যাবে অর্থাৎ উড়ে যাবে, তখন এই কার্বন ডাই অক্সাইড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আবার তৈরি করতে পারবে না, ফলে এই বিক্রিয়াটা একমুখী থেকে যাবে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। অর্থাৎ এখানে শুধুমাত্র বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হয়, উৎপাদ ব্যাক করে আবার বিক্রিয়কে রূপান্তরিত হতে পারে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? একমুখী বিক্রিয়া। তো আসো আমরা উভমুখী বিক্রিয়া। আসলে আমরা যদি বলতে চাই উভমুখী মানে অধিকাংশ বিক্রিয়া, প্রায় সব বিক্রিয়াই বলা চলে, প্রায় সব বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়া। কারণ আমরা যদি এই জিনিসটাকেই লক্ষ্য করি, দেখো এই জিনিসটাকেই যদি লক্ষ্য করি, ক্যালসিয়াম কার্বনেট এটাকে যখন আমরা তাপ প্রয়োগ করব, এটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড রূপান্তরিত করে। এখন যদি আমি এটাকে আবদ্ধ পাত্রে করি, কোথায় করব? যদি আবদ্ধ পাত্র হয়, তাহলে আবদ্ধ পাত্র হলে কি হবে? এটা মুক্ত পাত্র অর্থাৎ খোলা পাত্র, এটা হচ্ছে খোলা পাত্র। খোলা পাত্র হলে কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, ফলে ওটা ব্যাক করে আর ক্যালসিয়াম কার্বনেট রূপান্তরিত করতে পারে না, যেহেতু একটা বিক্রিয়কের অনুপস্থিতি হয়। কিন্তু যখন এটা আবদ্ধ পাত্রে হবে, তখন এইটা যতই গ্যাসীয় হোক, এটা যতই সলিড হোক, এরা দুইজন বিক্রিয়া করে আবার বিক্রিয়কে রূপান্তরিত হবে। অর্থাৎ এবার বিক্রিয়ক উৎপাদ হচ্ছে, উৎপাদ আবার বিক্রিয়ক হচ্ছে, এই জন্য আমরা ডাবল তীর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করি। তাহলে উভমুখী বিক্রিয়াকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করব? উভমুখী বিক্রিয়াকে তাহলে আমরা প্রকাশ করব হচ্ছে ডাবল তীর চিহ্ন দিয়ে। তাহলে এখন আমরা আরেকটা বিক্রিয়া যদি দেখি, যে নাইট্রোজেন,
এর সাথে 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে প্রথমে উৎপন্ন করে অ্যামোনিয়া। এখানে আরো বিক্রিয়ক, এখানে কিছু প্রভাবক আছে, তো আমরা সেটা লিখতেছি না এখন। এরপর এই অ্যামোনিয়া আবার ভেঙে গিয়ে পরবর্তীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে। তো এখানেও বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হয়, উৎপাদ আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়। তাহলে এইসব বিক্রিয়াকে বলবো আমরা উভমুখী বিক্রিয়া। এরপরে আসি আমরা তাপ উৎপন্ন এবং শোষণের দিক থেকে বিক্রিয়ার প্রকারভেদ। তাপ উৎপন্ন এবং শোষণের দিক থেকে বিক্রিয়ার প্রকারভেদ। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখব, সেটা হচ্ছে তাপ উৎপন্ন এবং শোষণ। তাহলে তাপের বিক্রিয়া তাপের উপর নির্ভর করে আমরা দুই ভাগে করে থাকি বিক্রিয়াকে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটি তাপ উৎপাদী, অপরটি হচ্ছে তাপহারী। এটা আমাকে ভালো মতো বুঝতে হবে যদি আমরা লা শাতেলিয়ারের নীতিটা বুঝতে চাই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া কি? এটা হচ্ছে বিক্রিয়ার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, তাহলে এটা আমরা দুই নাম্বার ক্লাসিফিকেশন, তাপের উপর নির্ভর করে আমরা ক্লাসিফিকেশন করি তাপ উৎপাদী এবং তাপহারী। তাপ উৎপাদীটা কি? যে বিক্রিয়া শেষে আমরা বিক্রিয়াস্থল থেকে তাপ পাবো সেটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বলি। এখানে তাপ উৎপন্ন হয়, এখানে আমাদের তাপ শোষণ হয়। তাহলে কি আমাদের কি এগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে? আমরা যদি এখানে বুঝে পড়ি তাহলে আমার মনে হয় না এই সংজ্ঞাগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে যেখানে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলবো তাপ উৎপাদী, যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। তো আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় কি করব? তাপ উৎপাদী বিক্রিয়ায় এখানে আমরা একটা উদাহরণ জানি, সেটা হচ্ছে একটু আগে আমরা বিক্রিয়াটি দেখেছিলাম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, 1 অণু নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে এই বিক্রিয়া শেষে আমরা দেখব অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এখানে হেবার প্রণালীতে ফেরাম প্রভাবকের উপস্থিতিতে, বাকি প্রভাবগুলো আমি লিখতেছি না। এখানে একটা নির্দিষ্ট চাপ থাকে 200 থেকে 250 এবং একটা টেম্পারেচার থাকে 450 থেকে 250 এটিএম চাপ, এবং এই বিক্রিয়াটা ঘটে হচ্ছে 400, কোন বইয়ে দেওয়া আছে 450 থেকে 550, কোন বইয়ে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া। এবং এখানে আমরা দেখব যে এর সাথে আমরা তাপ পাচ্ছি। তাপ কতটুকু পাবো আমরা? 92 কিলোজুল। তাহলে আমরা এখান থেকে তাপ পাচ্ছি 92 কিলোজুল। যেহেতু আমরা এখানে তাপ পাচ্ছি তাহলে আমরা এটাকে বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এখানে আমরা এটাকে আবার অন্যভাবে লেখা যায়, যেখানে যেহেতু তাপ পাচ্ছি আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল এইচ এর মানটা আমরা লিখবো, এখানে যদি ধনাত্মক পাই তাহলে লিখবো হচ্ছে ঋণাত্মক 92 কিলোজুল। যদি এখানে আমরা ঋণাত্মক পেতাম বা এ পাশে যোগ পাইতাম তাহলে আমরা সেটাকে লিখতাম ধনাত্মক 92 কিলোজুল। অর্থাৎ যদি তাপ উৎপন্ন হয় তাহলে হবে ঋণাত্মক ডেল এইচ, যদি তাপ হারী হয় তাহলে হবে ধনাত্মক ডেল এইচ। তো আমাদের এই জিনিসটুকু বুঝতে হবে ভালো মতো। তো আশা করছি আমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি হবে? একটা বিক্রিয়া শেষে তাপ পাবো সেটাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান ঋণাত্মক। কেন ঋণাত্মক আমরা এটা পরবর্তীতে শিখবো। তো আসো আমরা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি হয়? এখানে তাপ শোষণ হয়, এখানে তাপ শোষিত হয়ে নতুন উৎপাদ উৎপন্ন হয়। তো আমরা দেখি একটা বিক্রিয়া, নাইট্রোজেন এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে এখানে আমরা তাপ দিতে হয়। তাপ কত দিতে হবে? 180 কিলোজুল। কতটুকু তাপ দিতে হবে? 180 কিলোজুল। এটা দিয়ে এটা উৎপন্ন হবে কি? নাইট্রোজেন অক্সাইড। এখন আমরা দেখি এখানে আমরা তাপ প্রয়োগ করার পরে একটা উৎপন্ন হয়। যেহেতু এখানে তাপ আমরা প্রয়োগ করছি অর্থাৎ বিক্রিয়া তাপ গ্রহণ করছে, তাই এখানে এই বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখানে ডেল এইচ এর মানটা হবে ধনাত্মক। এটি কিন্তু বুঝতে হবে, এখানে ডেল এইচ এর মান হবে ধনাত্মক 180 কিলোজুল। যেহেতু আমরা এখানে তাপ প্রয়োগ করছি তাই এটা ডেল এইচ এর মান ধনাত্মক। যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়েছে এখানে ডেল এইচ এর মানটা ঋণাত্মক। তাহলে আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হয়। শোষণের মাধ্যমে বিক্রিয়াটি সম্পন্ন হয়।
তো আমরা এরপরে দেখব ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রিয়ার প্রকারভেদ। ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রিয়ার প্রকারভেদ। তো আসি, ইলেকট্রন স্থানান্তরের উপর আমরা বিক্রিয়ার প্রকারভেদ করে থাকি। ইলেকট্রন স্থানান্তরের উপর, ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন, এটা আমরা বলবো এটা হচ্ছে 3 নং ক্লাসিফিকেশন। তো এই ইলেকট্রন আদান প্রদানের উপর দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়াটাকে আমরা ভালো মতো জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই রেডক্স বিক্রিয়া। তাহলে রিডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, যেখানে ইলেকট্রন আদান প্রদান হয় না, নন রেডক্স। তাহলে রেডক্স আসছে রেড অক্স, রিডাকশন অক্সিডেশন, অর্থাৎ যেখানে জারণ বিজারণ হয় তাদেরকে আমরা বলি রেডক্স বিক্রিয়া, যেখানে জারণ বিজারণ হয় না তাদেরকে আমরা বলবো নন রিডক্স বিক্রিয়া। তো আমরা এইটার আজকে ক্লাসিফিকেশন গুলো আগে জানবো, দেন হচ্ছে রিডক্স বিক্রিয়ার জারণ বিজারণ, জারণ সংখ্যা নির্ণয়, জারণ বিজারণ যুগপত ঘটে এবং লাশ-হেতেলিয়ারের নীতি আমরা পরবর্তী অংশে জানবো। তাহলে আমরা প্রথম অংশে আগে কি শিখবো, এই বিক্রিয়ার প্রকারভেদ গুলো, দেন হচ্ছে নন রিডক্সের প্রকারভেদ, এরপর আমরা শিখবো হচ্ছে জারণ বিজারণ সংখ্যা নির্ণয়, জারণ বিজারণ প্রক্রিয়ার এবং যুগপৎ কিভাবে ঘটে, সাথে লাশ-হেতেলিয়ারের নীতি। তো আমরা আসি হচ্ছে রিডক্স বিক্রিয়া। তো রিডক্স বিক্রিয়া আমরা কি শিখবো, দেখি রিডক্স বিক্রিয়া কি হয়। রিডক্স বিক্রিয়া আমরা দেখবো এখানে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? তাহলে আসো আমরা হচ্ছে 4 প্রকারের মধ্যে একটা বলি সংযোজন বিক্রিয়া। কি? সংযোজন, সংযোজন। এরপর কি? বিয়োজন বিক্রিয়া। এরপর কি? বিয়োজন বিক্রিয়া। এরপর কি? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর কি? দহন। এরপর কি? দহন। তাহলে আমরা দেখলাম সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই 4টি বিক্রিয়া হচ্ছে রিডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে। এরপর নন রিডক্সের মধ্যে পাবো আমরা একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। এরপর আরেকটা পাবো আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে প্রশমন পেলাম আমরা, আর অধঃক্ষেপণ পেলাম। তো আসো আমরা একটু করে এইগুলোর ব্যাখ্যাটা জেনে যাই। আমরা এটা ব্যাখ্যা সহ খুব সহজে শিখে যাব আশা করছি। তা আসো সংযোজন বিক্রিয়া। সংযোজনটা কি? যেখানে সংযোজিত হয় নতুন উৎপাদ উৎপন্ন হবে। সংযোজনটা কি? যেমন আমরা এখানে দেখছি নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এরা বিক্রিয়া করে উৎপন্ন করলো কি? NH3। তাহলে এই দুইটার সংযোজনের মাধ্যমে, যুক্ত হওয়ার মাধ্যমে নতুন উৎপাদ উৎপন্ন হয়েছে, তাই এটাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। এরপর আমরা শিখবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আমরা PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ভেঙে গিয়ে PCl3 প্লাস P প্লাস ক্লোরিন, PCl3 প্লাস ক্লোরিন উৎপন্ন করে। অর্থাৎ এই ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে গিয়ে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন করতেছে। তাই এই যৌগটা যেহেতু ভেঙে যাচ্ছে, এখানে আমরা দেখছি যুক্ত হচ্ছে, যুক্ত হয় নতুন উৎপাদ। এখানে দেখতেছি আমরা এটা ভেঙে গিয়ে নতুন উৎপাদ তৈরি হচ্ছে, বিয়োজিত হয়ে নতুন উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। এখানে তাপ প্রয়োগ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কি? যার শক্তি আছে সে অন্যজনকে কিক করে সরাই দিবে, দিয়ে সেই জায়গায় সে নিজে প্রতিস্থাপিত হবে। যেমন ধরি আমরা জিঙ্ক, যদি ধরি H2SO4 এর সাথে বিক্রিয়া করছে, সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক বিক্রিয়া করতেছে, করে এই হাইড্রোজেন যেহেতু জিঙ্কের থেকে কম সক্রিয়, আমরা একটা সক্রিয়তা সিরিজ জানি, ওই সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে, তার মানে হাইড্রোজেনের থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি। যেহেতু হাইড্রোজেনের থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি, হাইড্রোজেন জিঙ্ককে প্রতিস্থাপিত করে সে নিজে জিঙ্ক সালফেট যৌগ তৈরি করবে এবং হাইড্রোজেনকে সেখান থেকে প্রতিস্থাপন করে দিবে। তো এই যে যেহেতু একজনের কিকে অর্থাৎ কিক দিয়ে সরাই দেওয়াকে দিয়ে সে নিজে ওই জায়গাটা দখল করছে এবং অন্যজনকে সরিয়ে দিচ্ছে, নিজে ওই জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আমরা শিখবো হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় কিন্তু আমরা যেটাকে পোড়ালে বলি, কোনো পদার্থকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ালে সেটা যে নতুন উৎপাদ তৈরি করে তাকে আমরা বলি দহন বিক্রিয়া। কি বললাম? যে কোনো পদার্থকে, কোনো রাসায়নিক পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে আমরা পোড়াই, সে যে নতুন উৎপাদ উৎপন্ন করবে তখন প্রচুর তাপও পাবো আমরা। অর্থাৎ কোনো পদার্থকে পোড়ালে অক্সিজেনের উপস্থিতি, অবশ্যই এই কথাটা বলতে হবে, অক্সিজেন উপস্থিতিতে পোড়ালে
নতুন যে উৎপাদ উৎপন্ন হবে এই যে বিক্রিয়াটাতে এবং প্রচুর তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলি দহন বিক্রিয়া। যেমন সালফার, এটা অক্সিজেন উপস্থিতিতে পোড়ালে বা দহন করলে এটা সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? এই বিক্রিয়াটাকে আমরা দহন বলবো। যেমন কার্বন, এটা কি করবে? অক্সিজেনের উপস্থিতিতে কি করলো? পোড়াইলে প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং প্রচুর তাপ উৎপন্ন করবে। অর্থাৎ এখানে যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে আমরা পোড়াচ্ছি তাই এটাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? দহন বিক্রিয়া। তাহলে আমি এই বিষয়টা নিশ্চয়ই আমরা ক্লিয়ার করতে পেরেছি যে রিডক্স বিক্রিয়া যে 4 ধরনের, সেই 4টা জিনিস সংযোজনে যুক্ত হবে, বিয়োজনে ভেঙে যাবে, প্রতিস্থাপনে একজন আরেকজনকে সরিয়ে বসবে, আর দহনে অক্সিজেন উপস্থিতিতে পুড়ে তাপ উৎপন্ন হবে। তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া। এরপর আসো প্রশমন বিক্রিয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়ায় আমাদের এখানে কি করবে? অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, করে উৎপন্ন করবে লবণ প্লাস পানি। এরকম আমরা অনেক বিক্রিয়া দিতে পারি। যেমন অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ক্ষার কি? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলো, এরা উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড লবণ, এইচ এবং ওএইচ মিলে হচ্ছে পানি। ফলে এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে নিউট্রাল তৈরি করলো, অর্থাৎ অ্যাসিড ক্ষারের যে অ্যাসিডিটি এবং ক্ষারকত্ব এটা নিউট্রাল হয়ে গেল, হয়ে লবণ এবং পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা প্রশমন বিক্রিয়া বলতে কি বুঝি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যখন লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে প্রশমন বিক্রিয়া। এরপর আসো অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ কি? যখন দুটি রাসায়নিক যৌগ আমরা একত্রিত করব, এই যৌগগুলো যখন বিক্রিয়া করে একটা অধঃক্ষেপ হিসেবে নিচে জমা পড়বে, তখন সেটাকে আমরা বলবো অধঃক্ষেপণ বিক্রিয়া। কেমন? আমি আবার রিপিট করছি, যখন রাসায়নিক দুটি যৌগ কোনো দ্রাবকে একত্রিত করব, করার পর যে কোনো একটি যৌগ বা যে কোনো একটি পদার্থ ওই পাত্রের তলানিতে অধঃক্ষেপ পড়বে, তখন তাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া বলি। যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে এজি নাইট্রেট, সিলভার নাইট্রেট যুক্ত করি, তখন আমরা দেখব যে এখানে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড এটা অধঃক্ষিপ্ত হবে, অর্থাৎ পাত্রের তলানিতে জমা পড়বে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। অর্থাৎ এখানে সিলভার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড যেটা তৈরি করবে সেটা পাত্রের তলা অধঃক্ষিপ্ত হবে এবং নতুন যে পাত্রের তলা অধঃক্ষিপ্ত হবে। আর যেহেতু এখানে অধঃক্ষেপ ঘটছে, এই অধঃক্ষেপের কারণে আমরা এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলি। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? পদার্থের পরিবর্তন 2 ধরনের, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তারপর রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, এটা দিকমুখিতার উপর পড়ছি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাপ এর উপর নির্ভর করে আমরা 2 প্রকার, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারী বিক্রিয়া। দেন হচ্ছে আমরা শিখলাম ইলেকট্রন স্থানান্তরের উপর 2 প্রকার, রিডক্স বিক্রিয়া, নন রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া জারণ বিজারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটে, কিন্তু নন রিডক্সে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। এই বিক্রিয়ার উদাহরণ হচ্ছে প্রশমন এবং অধঃক্ষেপণ। প্রশমনে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি, আর অধঃক্ষেপণে সোডিয়াম ক্লোরাইড এবং আরেকটি যৌগ তৈরি করে, সিলভার নাইট্রেট যৌগ তৈরি করে এখানে অধঃক্ষেপ পড়ছে একটা যৌগ, যেহেতু এখানে অধঃক্ষেপ পড়ছে তাই এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। আর আমরা রিডক্সের মধ্যে শিখছি সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন। আশা করছি আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। আমরা নেক্সট ক্লাসে জারণ সংখ্যা নির্ণয় এবং হচ্ছে জারণ বিজারণ যুগপথ ঘটে এবং লাসের তেলের নীতি, বোর্ড পরীক্ষা আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি টপিক, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।